সুপ্রিয় দর্শক, আমাদের পূর্ণমেলার এই অনুষ্ঠান, যেটা বিজয় দিবস 2025, এবং এই অনুষ্ঠানটির নাম বিপুল তরঙ্গ। আমরা অনুষ্ঠানটি বিষয়ভিত্তিক, বিষয়ের উপর নির্দিষ্ট ব্যক্তিকে নিয়ে আলোচনায় এসেছি। তাই এই মুহূর্তে আমাদের কাছে, অর্থাৎ আমাদের পূর্ণমেলার স্টুডিওতে এসেছেন বাংলাদেশের স্বনামখ্যাত এবং বিশেষ গণমাধ্যম ব্যক্তিত্ব ফুয়াদ চৌধুরী, যিনি একাধারে সাংবাদিকতা করেছেন এবং বাংলাদেশের অনেক সংবাদপত্র এবং টিভির মাধ্যমে তিনি সকলের কাছেই পরিচিত। সে অর্থে আমি বেশি বলবো না, আমরা সবাই জানি ফুয়াদ চৌধুরীকে। তা আমাদের সৌভাগ্য এই যে তিনি এসেছেন এবং তার কাছে আমাদের বিষয় হলো মহান মুক্তিযুদ্ধে দেশি ও বিদেশি গণমাধ্যম। এই বিষয়ে আমরা শুনব যে তিনি প্রত্যক্ষ করেছেন, ওই সমস্ত ভিতর দিয়ে এসেছেন। এখন নানা ধরনের অনেক ধরনের অতিরঞ্জিত কথাবার্তা পাওয়া যায়, অনেকে আবার তার আবেগ দিয়ে, সত্যকে ছাপিয়ে দিয়ে অনেক কিছু নিজের মতো করে লিখেছে। এই সমস্ত বিষয়ে আমরা কথা বলবো জনাব ফুয়াদ চৌধুরী সাহেবের কাছে। আরেকটি বিষয় হলো যে গণমাধ্যম বলতে খালি পত্রিকা নয়, এখানে আপনার টিভি ছিল, অন্যান্য মাধ্যম ছিল। যে সমস্ত মাধ্যমে, যেমন রেডিও ছিল, যেমন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র যেটা ছিল, সেটা একটা মুক্তিযুদ্ধের দ্বিতীয় ফ্রন্টও বলা যায়, এবং যার মাধ্যমে মানুষ একত্রিত হয়েছিল এবং এরকম একটি মহান মুক্তিযুদ্ধ জনযুদ্ধের রূপ নিতে পেরেছিল এই সমস্ত সামগ্রিক কারণে। তো আমরা আজকে ফুয়াদ ভাইয়ের কাছে জানতে চাইব যে ফুয়াদ ভাই, আমাদের যে মুক্তি সংগ্রাম, সেটা 1947 সালের 14ই আগস্ট থেকে শুরু করে 71-এ 25শে মার্চ একটা ধারাবাহিকতা ছিল, এবং সেই ধারাবাহিকতায় স্বাধীনতা পূর্বেও সংবাদপত্র ছিল, স্বাধীনতা উত্তরও সংবাদপত্র ছিল। এবং আমরা স্বাধীনতা উত্তরে যাব না, স্বাধীনতা পূর্ব এবং স্বাধীনতা মুক্তিযুদ্ধ চলাকালীন সেই সময়ে যে বিদেশি গণমাধ্যম ছিল, যারা সাংবাদিক ছিল, তাদের বিষয়ে যদি আপনি একটু বলেন। তো প্রথমে আমি বলতে চাই যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের যে সমস্ত সংবাদপত্র স্বাধীন, মানে আমাদের সার্চ লাইটের আগে ছিল, সেই সমস্ত সংবাদপত্র সম্পর্কে একটু যদি বলেন প্রথম দিকে। যেমন ইত্তেফাক, ইত্তেহাদ, সংবাদ, আজাদ, এদের ভূমিকা ছিল। একটা পুরা জনগোষ্ঠী হঠাৎ করে একতাবদ্ধ হয়নি। 6 দফার প্রেক্ষাপটও কিন্তু এই সমস্ত কারণ। ধন্যবাদ। আমি এখন টরন্টোতে আছি, তাই সুযোগ হলো আপনার এখানে আসার। সংবাদপত্রগুলো, পাকিস্তানের কনস্টিটিউশন হয়েছে 56 কনস্টিটিউশন, তো ইন্ডিয়াতে হয়ে গেছিল আরও আগে। 58-এ আইয়ুব খান মার্শাল দিল। 58-এ মার্শাল দেওয়ার পর থেকেই বাংলাদেশের ইস্ট পাকিস্তানের, তৎকালীন ইস্ট পাকিস্তানে পত্রপত্রিকাগুলো ক্লিয়ারলি দুটা ভাগ হয়ে গেছে। এবং আরেকটা জিনিস আমি যেটা বলবো, গণমাধ্যমের বিকাশ, প্রকাশ বা উত্তরণটা মিলিটারি রিজিমে কিন্তু হতে পারেনি। আমার পরিষ্কার মনে আছে, আমরা কি বাঙালি না আমরা মুসলমান, এইসব প্রশ্নগুলো কিন্তু মোনেম খান সরকারের সময় বেশি এসছে। আমরা কি রবীন্দ্রসঙ্গীত লিখতে পারি কি পারি না। তো এইসব নিয়ে যখন কথাবার্তা উঠলো, এটা ওই ছত্রছায়া, মানে সামরিক সরকারের ছত্রছায়া এগুলো এসছে। এবং আমার পরিষ্কার মনে আছে, তখন খাজান শাহাবুদ্দিন ছিলেন, ইনফরমেশন তথ্যমন্ত্রী ছিলেন, এবং এই অদ্ভুত অদ্ভুত জিনিসগুলো শুরু হয়ে গেল। এবং তখন আমার মনে হয় পত্রিকাগুলো স্ট্যান্ড নেওয়া শুরু করলো। হ্যাঁ, পত্রিকাগুলো স্ট্যান্ড নিয়ে ইত্তেফাকের ভূমিকা তো আমরা জানি। তখন কিছু কিছু পত্রিকা তো প্রকাশ্যে বলা শুরু করলো যে এখন আমাদের বাঙালির অস্তিত্ব প্রশ্ন আসলো। এবং হয় কি, আরেকটা বাংলাদেশে একটা জিনিস হলো, যেটা আমার সবসময় মানে এখনও আছে, তখনও ছিল, মানুষকে কিন্তু কনফিউজ করে ফেলে। স্পেশালি যদি আপনি কোনো সময় ধর্মের কথা তুলেন, ধর্মের প্রশ্ন নিয়ে আলাপ আলোচনা করেন, দেখবেন তখন কনফিউজ হয়ে যায়। তো
কনফিউশনটাকে অ্যাডভান্টেজ করে, মানে সুবিধাটা নিয়ে বিভিন্ন রকম লেখালেখি শুরু হয়ে গেল পত্রিকাগুলো। তো আমার যেটা মনে হয় যে এর ফলে আপনার ওই এটা একটা চিরদিনের একটা চির পড়ে গেল, ভাগ হয়ে গেল আর কি। জি জি এবং এবং সেইটার ফলে পরবর্তীতে যে এই আপনার ওই যে ওই এক পর্যায়ে এসে যে মার্শাল লর পরে যে বঙ্গবন্ধু যখন পরিষ্কার করে দেখলেন যে পুরো পাকিস্তানের আয় বেশি, পুরো পাকিস্তানের জনসংখ্যা বেশি, এবং পুরো পাকিস্তানের জন্য ওই যে মনে আছে একটা বেরিয়েছিল তখন পোস্টার, সোনার বাংলার শাসন কেন, সোনার বাংলার শ্মশান কেন, এগুলো লিখতে, এগুলো কিন্তু ইনফরমেশন। একটা জিনিস আমরা মনে রাখতে হবে যে বাঙালি অফিসার যারা ছিল, যারা আর্মিতে ছিল, আর্মিতে 5% ছিল না, উনি একটু আগে বলেছেন। জেনারেলরা আর্মির ছিল না। রিক্রুটমেন্ট এমনও আছে যে পাকিস্তানি ছেলেরা যারা নাকি আর্মিতে যেতে পারছে না, তারা ইস্ট পাকিস্তানে চলে এসে পরীক্ষা দিত। তখন মার্শাল জাতি বলে একটা কনফিউশন একটা ছিল, যদিও বাঙালিরা সারা জীবনই পাকিস্তানের জন্য যুদ্ধ করেছে, লাড়কি লেঙ্গা পাকিস্তান ওরাই বলেছে, কিন্তু এরা এসে এখানে পরীক্ষা দিয়ে, আর জেনারেল জওয়ানেও কিন্তু এরা চলে যেত। তো ফলে এইসব এবং এইসব হটকারিতা কিন্তু লোকজনের চোখে পড়তো। তো পড়ার পরে মানে তারা বলতো যে বাঙালি যোদ্ধা জাতি না, বাঙালি যোদ্ধা জাতি না, বাঙালি ক্লার্ক, কলম দিয়ে লেখে, কালো, দেখতে খর্বাকায়। কিন্তু এই সেই আপনার ওই যে ওই 1858-এ যে ইয়েটা 57-এ যে আন্দোলন হয়, তখন কিন্তু বাঙালি লিড দিয়েছে, কলকাতা থেকেই তো হয়েছিল, ব্যারাকপুর থেকে বাঙালি সৈনিকরা। প্রকৃত অর্থে ওইটার কারণেই, ওইটার ওই সেনা বিদ্রোহের কারণে, সিপাহী বিদ্রোহের কারণে পরবর্তীতে ভারতবর্ষে আর কখনো বেঙ্গল রেজিমেন্ট বানায় নাই ব্রিটিশরা। আরো যদি দেখেন এই যে বঙ্গভঙ্গ যেটা করলো, বঙ্গভঙ্গ করার সময় অনেকে, যেমন আমি তো যেটুকু জানি যে শের বাংলা প্রথমে মুসলিম লীগে যান 2011 সালে, 1911 সালে। পরবর্তীতে কিন্তু এক পর্যায়ে যে যখন রায়ট-টায়ার 40s-এর রায়ট-টায়ার শুরু হয়ে যায়, তখন কিন্তু উনি আর এটার পক্ষে সমর্থন করেননি, কনসেপ্টটা এরকম ছিল। তো যাই হোক, মানে ব্যাপার লেখার যে কাজটা, পত্রপত্রিকার যে ভূমিকাটা, এটা কিন্তু ওই সময় থেকেই হঠাৎ করে কিন্তু কিছু হয়নি, সবাই জানে। সুতরাং এটা এসে একটা পর্যায়ে যে তারপরে খালি একটা জিনিস আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়, কিসের ভিত্তিতে কেন জেনারেল ইয়াহিয়া খান এই মানে একটা ভোট, একটা লোকের একটা ভোট, কারণ আমাদের জনসংখ্যা বেশি, ওটা দিয়ে দিল। এটা দাবি ছিল, এটা বঙ্গবন্ধু দাবি ছিল, সেইটা এই যে ওয়ান ইউনিট পাকিস্তান ভাঙতে হবে, ওয়ান ইউনিট কনসেপ্টটা ভাঙতে হবে, এবং সেটা ভেঙেছে ইয়াহিয়া। তো ইয়াহিয়া কিন্তু ভেঙেছে। এই একটাই কেরামতি আছে যে একটা ওই না ভাঙলে কিন্তু এই রাজনীতি অন্য, যদি বলতো ইস্ট পাকিস্তান সমান যেটা আগে ছিল, না, এইটাকে নিয়ে যাওয়া, তারপর ইলেকশন ডিক্লেয়ার করার জন্য আরেকটা জিনিস হচ্ছে কি, যে বিদেশি সাংবাদিকদের নজরে আসে এই 66-এ যখন এই আপনার 6 দফার বলা হয়, স্বায়ত্তশাসনের কথা বলা হয়, এবং এটা করেই ধরেন ওই সময়টাতে কিন্তু আমার চোখে দেখা বেশ কিছু নেতা ছিলেন যারা আমি বলবো বঙ্গবন্ধুর সমকক্ষ, নান্না মিয়া বলেন, মাহতার রহমান সাহেব বলেন, এটা তো ছিলেন। কিন্তু ওই 6 দফা দিয়ে, এবং 6 দফা দেওয়ার পরে উনি বললেন যে ইস্ট পাকিস্তান থাকবে, ইস্ট পাকিস্তান স্বায়ত্তশাসন দিতে হবে। এই যে স্ট্রেংথ এবং বলিষ্ঠ একটা স্ট্যান্ড নেওয়ার কারণে বিশাল একটা দল কিন্তু তাকে মানে ভিন্নভাবে দেখা শুরু করলো, সেটা পত্রিকাও এবং জনগণও। তারপরে তো উনি ওই পরবর্তীতে, এবং আরেকটা জোক আছে, যে জোকটা হলো যে 6 দফার মা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কিন্তু বাবা হচ্ছে আইয়ুব খান। তার কারণটা হলো উনি এটাকে আগরতলা ষড়যন্ত্র মামলা টামলা করে এমন একটা জায়গায় নিয়ে গেল, ইট বিকাম ভেরি পপুলার, মানে ওইটাকে বড় করা, মানে হইচই করে এটাকে বিশাল একটা আগরতলা মামলা টামলা দিয়ে নিয়ে গেল। আগরতলা মামলাটা কিন্তু বাঙালির মনে ভীষণভাবে দাগ কেটেছিল। এবং এই আগরতলা মামলার যেদিন আমার পরিষ্কার মনে আছে, যখন ওই আমরা এটা নিয়ে পল্টন ময়দানে মিটিং হচ্ছিল, তার আগে মৌলানা ভাসানী বলল আসসালামু আলাইকুম, সেই দিন এসে আমরা আগরতলা মানে ফিরে আসছিলাম, শহর দিয়ে ফিরে আসছিলাম, এই জাজ যে উকিল মানে জাজ যারা ছিলেন আগরতলা মামলার, তাদের বাসার থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়।
জনগণ তাদেরকে তাড়িয়ে দেওয়া হলো, কোর্ট কেস অটোমেটিক্যালি খালাস হয়ে গেল। তো এইগুলোর ইম্প্যাক্ট কমিউনিটিতে মানে সোসাইটিতে, ইন্টারন্যাশনাল কমিউনিটিতে ওরা খুব ভালোভাবে, বিশেষ করে ইউকে অ্যান্ড ইউএসএ, নিউ ইয়র্ক টাইমস বলেন আর ওরা গার্ডিয়ান বলেন, এরা কিন্তু খুব ক্লোজলি অবজার্ভ করছে যে একটা একটা আন্দোলন গড়ে উঠছে, তারপরে দিস ইজ গোয়িং টুয়ার্ডস ইলেকশন, এগুলো অবজারভেশন করে তারপরে ইলেকশনের যে বিজয়টা, এটা কিন্তু আমরা আইয়ুব খান সরকার বা মানে ভুট্টো তো এটার মেইন ব্যক্তি যে নাকি এটা নাকচ করে দিয়েছে। ইনফ্যাক্ট ভুট্টো তখন 6 জন জেনারেলের সাথে কথা বলেছিল এবং 6 জন জেনারেলকে কনভিন্স করার চেষ্টা করেছিল যে এটা পাওয়ার হ্যান্ড ওভার করা যাবে না। আচ্ছা, তার আগে তো এআইআর ঢাকায় বলে গেছে ভাবি প্রধানমন্ত্রী, হ্যাঁ, কারণ ইলেকশন রেজাল্ট দেখেই বলেছে, কিন্তু ও করেছে। এবং আমি একবার লারকানার ইয়ে ছিলেন, মানে ডিসি ছিলেন পাকিস্তানের, তার সাথে আমার ফোনে কথা হয়, তাকে আমি ইন্টারভিউ করতে চেয়েছিলাম কিন্তু পাইনি, ওয়াশিংটনে গিয়েছিলাম ওনাকে কথা বলতে, তখন ওনার শরীর খারাপ ছিল। উনি বললেন যে লারকানাতে যখন এখানের সাথে ফাইনাল মিটিংটা করে ফেব্রুয়ারি মাসে, বিফোর গোয়িং টু ঢাকা, ফাইনাল মিটিংয়ে উনি বলছেন যে আপনি যদি প্রেসিডেন্ট হয়ে যদি ওনার ব্যক্তিগত অতিথি তার বাসায় থাকেন, আমি তো সিকিউরিটি দিতে পারবো না আপনাকে। এবং উনি বলছেন যে অল ডিসিশন ওয়াজ মেড ইন ফেব্রুয়ারি, যে যাবে সময়ের জন্য 70,000 সৈন্য দাঁড় করাতে হবে ইস্ট পাকিস্তানে, সৈন্য পাঠাতে হবে, ট্রেনে করে হোক বাস জাহাজে করে আসতো। এবং পাকিস্তানিরা বলছে, করাচিতে বলতে বাস পাকিস্তানিরা আমার ফিল্মে আছে, বলছে যে দেখতাম প্রতিদিন অস্ত্র আসতেছে, প্রতিদিন সৈন্য যাচ্ছে, ইস্ট পাকিস্তান যাচ্ছে মান্থ অফ ফেব্রুয়ারিতে। এবং ইস্ট পাকিস্তানে যে যাচ্ছে এই খবরটা যতখানি ওয়েস্ট পাকিস্তানে জানতো, ইস্ট পাকিস্তানে তো জানতো না, কারণ নিউজ ব্লক ছিল। আপনি যে এই যে সংবাদ আপনি আমাদের দিলেন যে সৈন্য আসছে 70,000, মিনিমাম বিল্ড আপ ছিল 70,000, এই যে এরা আসছে, এটা কোন ছবিটা আপনার আছে? না, আমার ছবিটা আছে, মানে কি আমি একটা স্পেসিফিক ডকুমেন্টারি করেছিলাম। একটা দলিল আর কি। না, আমি এটা একটু বিস্তারিত একটু বলি। এখানে টরন্টো শহরে ফেথ গ্রুপ আছে, ফেথ গ্রুপ ডায়ালগ বিটুইন, ওইটা ছিল ডায়ালগ বিটুইন জুস অ্যান্ড মুসলিমস। তো আমাকে ইনভাইট করেছিল, তো আমি গেছি, আমি যে দেখলাম, আলোচনাগুলো শুনলাম। জুদের পক্ষ থেকে বেশ আপনার ওই যে ইউনিভার্সিটি লেভেলের টিচার অনেকে এসেছিল। মুসলমানদের মধ্যে মোস্টলি প্রিডমিনেন্টলি পাকিস্তানি এসেছিল, করাচির থেকে এসেছিল। দিস আর নট পাঞ্জাবিজ। একটা জিনিস বুঝতে হবে আপনি, কিন্তু দেশ আকাশ পাতাল তফাৎ পাঞ্জাবি এবং এর মধ্যে। তো আমি তাদেরকে বললাম যে তোমরা আমাকে বলো তোমার মধ্যে কে কে ছিল ইস্ট পাকিস্তানে 71। এক ভদ্রলোক সাংবাদিক বলে আমি ছিলাম, এবং আমি লুঙ্গি পরে পালায় চলে আসছি ভয়ের চোটে শেষের দিকে। তো আমি বললাম তাহলে আমাকে যোগাযোগ করো। আমি 24 জন আর্মি অফিসারের সাথে কথা বলেছিলাম, ইস্ট পাকিস্তান অপারেশন করেছে। তারা অনেক কথাই বলেছে, কিন্তু অন ক্যামেরা বলতে চায় না। ফাইনালি 4 জন রাজি হয়েছে। তো 4 জনের মধ্যে একজন ছিলেন ওয়াশিংটনে, তার সাথে দেখা করতে গেলাম। সে বললো আমার ফ্রেন্ডের যোগাযোগ করো, সে ছিল লারকানাতে, তাই সে বলতে পারবে ওই লাস্ট মিটিংয়ের কথা। আর বাকিরা ইস্ট পাকিস্তানে থাকাকালীন ভিতরের খবরগুলো সব বলতে পারছে, এবং যে ওপেনলি কনফেস যে উই হ্যাভ ডান, আমাদের দরদ হ্যায়, জখম হয় দিল মে, এইসব বলে টলে। তারপরে সব ঘটনা ক্রোনোলজিক্যাল অর্ডারে বলতে। ওদের সবচেয়ে ইয়ে ছিল ওই কথার মধ্যে শেষে একটা জিনিস ওরা বললো যে দেখেন 71-এ যে কিলিংটা হয়েছে, তার আগে তো অনেক ডিসক্রিমিনেশন হয়েছে। দ্যাট ওয়াজ অ্যাজ ব্যাড অ্যাজ কিলিং। চাকরি বাকরি থেকে আমার বৈষম্য থেকে আরম্ভ করো, এগুলো কিছু কিছু জিনিস তারা প্রকাশ করেছে ওয়েস্ট পাকিস্তানে। ইস্ট পাকিস্তানে নিউজ ব্লক ছিল। এই উদাহরণ একটা দিতে পারি, যেমন চিটাগং হিল ট্র্যাক্সে অনেক কথা আমরা জানি না। ইস্ট পাকিস্তানের কথা তখন মানুষ জানতো না যে হোয়াট ইজ হ্যাপেনিং, এই অপারেশনটা করা। যেহেতু প্রেস মিডিয়া সব তো কিন্তু একটাই হেড অফিস, কিন্তু বিদেশিদের আনাগোনা ছিল। আপনার 69 থেকেই কিন্তু বিদেশিরা আসছে, আগরতলা মামলার সময় এসছে, এবং ওরা কিন্তু রিপোর্ট করেছে স্পেসিফিক রিপোর্টগুলো করেছে যে আসলে মানুষের সেন্টিমেন্টটা কি হতে যাচ্ছে, এবং ন্যাশনালিজম, বেঙ্গল ন্যাশনালিজম যে রাইজিং, এটা কিন্তু ওরা স্পষ্টভাবে বিভিন্ন সময় ব্যাখ্যা করেছে তাদের পত্রপত্রিকাতে। এবং এই জন্য লোকেরা, কিছু লোক তো জানতোই, নিউ ইয়র্কে অনেকেই জানতো। তো পরবর্তীতে কিন্তু বাঙালিরা ওদের বিবিসির উপরে নির্ভর করেছে, 71 তো বিবিসির উপর নির্ভর করেছে খবরের জন্য। তো আমার যেটা মনে হয়, আমি তারপর একটা জিনিস দেখেন, একটা জিনিস কি বিদেশিদের সাপোর্টটা পাওয়ার আরেকটা কারণ হলো যে নির্বাচনে জিতেছে,
ক্ষমতা বুঝতে পারবে না, নির্বাচনে জিতার পরে ম্যাসাকার করেছে, ক্ষমতা হস্তান্তর করা হবে না, তাই বলে সবাইকে মেরে ফেলতে হবে, সব আওয়ামী লীগ এমপিদের মেরে ফেলতে হবে, সব হিন্দুদের মেরে ফেলতে হবে। এবং এই সেদিন আমি বইটাতে পড়ছিলাম আপনার এই যে এই ইয়েতে, যে এখানে ফরেন জার্নালিস্ট বলতেছে যে আমার সামনে যাচ্ছিল, একটা লোক দৌড় দিল, বললে যে ও কেন দৌড়ালো, ও নিশ্চয়ই হিন্দু। আচ্ছা, ও বলতেছে যে আমি মুসলমান, ধরে নিয়ে আসছে মুসলমান, পরে তাকে একটা গুলি মেরে ফেলে দিয়ে চলে গেল। তো এই যে এত এটা অনেকটা আমার কাছে মনে কি রেশিয়ালি রেসিজমটা কাজ করছে ওদের মনে খুব বেশি, এবং ধর্মভিত্তিক হ্যাঁ ধর্ম আপনি বাংলা বলছেন, হ্যাঁ আপনি বাংলা বলছেন, আপনি দেখতে আমাদের মতো না বা আরবদের মতো না, আপনার কাপড় চোপড়ের মিল নাই, তো এগুলো সবকিছু ওইটা কিন্তু তাদের মধ্যে কাজ করেছে। আর একটা জিনিস হচ্ছে যে লিডারশিপে যে নিয়াজি ছিল, নিয়াজি ইন্টারমিডিয়েট পাস এবং নিয়াজির ট্র্যাক রেকর্ড খুব খারাপ। আমার একটা ইন্টারভিউতে পাকিস্তানি এক অফিসার বলছে যে আমার ওনার পিএস এরা আমাদের বাসায় আসতো, হি ওয়াজ নট অনলি টেকিং অ্যালকোহল, হি ওয়াজ ড্রাগ এডিক্ট ছিল, এবং সে ইয়াং মেয়েদেরকে নিয়ে আটকে রাখতো, আর ওখানে আটকে রাখতো। এমনকি যখন ফ্রন্ট থেকে ফোন করতো, ফোন ধরতো না, হি ওয়াজ সো ড্রাঙ্ক, ফোন ধরতো না। আমার ফিল্মেই আছে, বলছে ফোন ধরতো না এই লোকটা। তা আমরা তো জানতাম, তো ওই লোকটা বলছে আমি তার ঠিক কয়েকদিন ফল হওয়ার, মানে ওরা বলে ফল অফ ইস্ট পাকিস্তান, ওরা কিন্তু কোনোদিন বলে না টার্মটা ইউজ করে ফল অফ ইস্ট পাকিস্তান হওয়ার আগে আমি চলে আসছিলাম, কিন্তু আমি দেখে আসছি যে উই হ্যাভ হ্যান্ডেড ওভার দিস কান্ট্রি টু এ ড্রাঙ্ক লোক, এবং তার কথা এইভাবে বলেছে। এখানে একটু বলতে হয় ফুয়াদ ভাই, হিস্ট্রিতে বলছে যে প্রথমত টিক্কা খান আসলো গভর্নর হিসেবে, এবং তার শপথ বাক্য প্রথমে পাঠ করেনি, 25 তারিখের পরে পাঠ করলো। টিক্কা খানের পরে যখন নিয়াজি আসছে, নিয়াজির পরে নিয়াজি ওদের কনিষ্ঠতম একজন অফিসার, 10 থেকে 12 নম্বর মানে ওর সিরিয়ালে ছিল। তো সেই লোক এইখানে আসলে আপনার কথা অনুযায়ী এটাও সত্যি যে আপনি যা বলেছেন সবই সত্যি, কিন্তু অন্যান্য যারা অফিসার ছিল তারা কিন্তু এই পাকিস্তানে এইরকম একটা ম্যাসাকার সিচুয়েশনে ওরা এইখানে আর পাওয়ারটা নিতে আসেনি, মানে ইস্টার্ন কমান্ডের চিফ হতে আসেনি। আপনার টিক্কা, আপনার বেলুচ টিক্কা সরে যাওয়ার পরে যখন অগাস্টে মনে হয় টিক্কা খান গেছে, 6 সপ্তাহ ছিল টিক্কা খান, was about 6 weeks, তারপরে যখন করে চলে গেছে, তারপরে এ আসছে, কিন্তু অন্য অফিসাররা আসে নাই, কেন ওরা তো কনসার্ন ছিল যে এরকম একটা ঘটনা ঘটেছে, আমি ইতিহাসে দায়বদ্ধ হয়ে যেতে পারি। না, দুইজন, একজন ছিল গভর্নর ইস্ট পাকিস্তানের, আরেকজন ছিল মিলিটারি অ্যাডমিনিস্ট্রেটর, মার্শালও ছিল, তো ওই সময় দুইজনে রিফিউজ করেছিল। একজন নেভির ছিল, একজন আসান ছিল, আর যে আরেকজন যে গভর্নর ছিল হি ইজ ফ্রম ইউপি, অরিজিনাল ইউপি থেকে ইমিগ্রেন্ট পাকিস্তান। হি সিমড টু রিফিউজ, হি সেড না, এই তোমাদের এই প্রস্তাবনা, ইয়াহিয়া খানের এই প্রস্তাবনা তার রাজি হয় নাই। এক্স্যাক্টলি, কারণ তারা ইয়াহিয়া খানের একটা জিনিস ছিল কি, হি ওয়াজ অ্যালকোহলিক, সিভিয়ার অ্যালকোহলিক প্রবলেম ছিল তার। হ্যাঁ, সে অনেক সময়, এবং তার আমার ওই ছবিতে যেসব 4-5টা ছবি দিয়ে পাকিস্তানিরা বলছে হি ওয়াজ নট অনলি অ্যালকোহলিক, ইজ ওমেনাইজার এবং কনফিউজ একটা লোক, এবং ওকে কিন্তু কনভিন্স করতে পারছে ভুট্টো, ওর দুর্বলতাগুলো জানতো, লারকানাতে বসে তার যথেষ্ট পরিমাণ মদ খাওয়াইছে এবং এগ্রি করছে তুমি যাও ঠেকায় রাখো, আমরা সৈন্য পাঠাবো, এবং এর খরচ যা হবে আমেরিকা দিবে, চায়না তো দিছেই, চায়না তো ওয়েপন্স দিছে। তো এগুলো করে টাইম ওয়াজ নট ইন আওয়ার ফেভার। হ্যাঁ, কিন্তু বাঙালি যেটা হচ্ছে যে পরবর্তীতে যখন জেনারেল অরোরার ইন্টারভিউ নিয়েছি, জেনারেল অরোরা একটা কথা বলছে যে দেখেন, এই যে আমি তখন ইস্টার্ন কমান্ড, আমার ফাইট হচ্ছে নকশালদের ধরার জন্য, নকশালবাদী আন্দোলনটা ব্যাপক আকারে ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে, তো আমার ফোর্স এখন যখন আমি দেখতেছি যে বেঙ্গলি অফিসার সোলজার্স তাদের পার্সোনাল ওয়েপেন্স নিয়ে ওয়েস্ট বেঙ্গলে ঢুকছে বা আগরতলায় যাচ্ছে, তখন উনি বললেন যে আমি তখন বুঝতে পারলাম যে ক্যান্টনমেন্টের মধ্যে রেভোল্ট হয়ে গেছে, ক্যান্টনমেন্টের মধ্যে এদেরকে মারছে এবং এরা মেরে পালায় আসতেছে। তো উনি বলেন তখন আমি চায়না বর্ডার বিভিন্ন জায়গা থেকে সৈন্যদের এনে আমি এই জায়গাটা ঘেরাও করলাম। হ্যাঁ, কাদেরিয়া বাহিনী সম্বন্ধে বলছে যে অনলি ফোর্স দে বিল্ড দেয়ার স্ট্রেংথ ইনসাইড বাংলাদেশ, বাকিদের সবাইকে আমরা, কাদেরিয়া বাহিনী একসময় অস্ত্র আনতে গেছে, কাদের সিদ্দিকী নিজেও গেছেন চিকিৎসার জন্য, বাট দ্যাট ওয়াজ দ্য অনলি ফোর্স। অ্যান্ড হি সেড, পরে অবশ্য ওর সাথে কাদের সিদ্দিকী নিয়ে আরো অনেক কথা হয়েছে আমার,
but he considered him this force that built inside the country. আরেকটা জিনিস হলো যে এইখানে যে আপনার ওই এই সাংবাদিকদের নিয়ে যে চিনিমিনিটা খেলেছে, সোনারগাঁ হোটেল থেকে, মানে সোনারগাঁ তো ছিল না, ইন্টারকন্টিনেন্টাল থেকে, সাইমন ড্রিং এর যে রিপোর্ট, সাইমন ড্রিংকে তো এরা প্রত্যেকেই এই দেশ থেকে বেরিয়ে রিপোর্টটা করেছে। আর সাইমন ড্রিং তো ওই সময়টা ছিল 27 তারিখে ছিল, 27 তারিখে তো আমি তো ছিলাম রোকেয়া হলের মধ্যে, আমার চাকরি করেন বলে রোকেয়া হলের মধ্যে ছিলাম। রোকেয়া হলে যে অ্যাটাকটা হয়, এটা তো আমরা আমার বেডরুম থেকে আমি ক্লিয়ারলি দেখেছি যে একটা আর্মার্ড কার এসে দেয়ালটা ফেলে দিল, গেটটা ভাঙেনি কিন্তু দেয়ালটা ফেলে। এর আগে তারা ইয়েতে লোকজনকে হত্যা করে এসছে, ওই যে আপনার ওই 4th শ্রেণী কর্মচারী সবাইকে মেরে টেরে ওরা আসছিল। তখন যে সাংবাদিকরা আপনার কভার করেছে তারা চলে গেছে, এবং পরবর্তীতে বাছাই করে যে সাংবাদিকদের নিয়ে এসেছিল দেখাবার জন্য, তারাও কিন্তু যে এখান থেকে বেরিয়ে যে রিপোর্টটা করেছে, মানে ইস্ট পাকিস্তান থাকাকালীন রিপোর্ট করতে পারে না, কারণ তারা ওদের কোনো কিছুই ছিল না, কিন্তু এই রাগও কিন্তু ওদের একটা কাজ করেছে যেটা আরো এনফোর্স করেছে আমাদের। এবং কতগুলো ভায়োলেশন তারা দেখেছে, মানে আর্মির যে ভায়োলেশন গুলো দেখেছে, ওরা আই উইটনেস হিসেবে তখন কিছু বলতে পারে নাই, কিন্তু মোমেন্ট দে স্টেপড আউট টু ইস্ট পাকিস্তান তখন তারা করেছে। এবং কয়েকজন তো বারে আসার চেষ্টা করেছে, এবং কয়েকজন আবার ওয়েস্ট বেঙ্গলে গেছে। ওয়েস্ট বেঙ্গলে যে রিফিউজি ক্যাম্পে যে 60,000, 70,000, 80,000 লোক বাড়তে মানে লক্ষ্য বাড়তে 1 কোটিতে পৌঁছে গেল, ওইটার তো উইটনেস ওরা দেখছে। ওইটা দেখার পরে দে স্টার্ট রাইটিং, এবং কেনেডি আসার পরে দ্যাট ওয়াজ এ বিগ বুস্ট। মানে কেনেডির সফরটা ছিল বিশাল একটা ছিল, যে তখন কিন্তু তার সঙ্গে তো পুরো টিম এসেছিল। কেনেডি অলসো অর্ডার দ্য গভর্নমেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা যে ওদের ওয়েপেন্স দেওয়া বন্ধ করো, ওয়েপেন্সটা মিস ইউজ হচ্ছে, গণহত্যার ব্যবহার হচ্ছে। আর যে কটা ইন্টারভিউ আমি দেখলাম, ইয়াহিয়া খান সে সময় দিয়েছে, না এটা তো কোনো রিফিউজি না, এটা আমিও রিফিউজি এরকম অ্যারেঞ্জ করে দেখাতে পারি, দিজ আর ফেক, এটা সেটা বলছে। আর আরেকটা ছিল যে গভর্নর যাকে নেওয়া হয়েছিল, ওই যে মালিক, গভর্নর মালিক, হি ইজ এ ভেরি নার্ভাস কেস। ও তো সাপোর্ট নিয়ে ছিল, কিন্তু পরের দিকে তো কান্নাকাটি করতো। ইনফ্যাক্ট কয়েকটা রিপোর্টারই বলছে, সাংবাদিক বলছে যে নিয়াজি পাবলিকলি কাঁদতো, মানে যখন দেখতেছে যে কিছুই হচ্ছে না। স্পেশালি 3 তারিখের পর যখন এয়ারফোর্স MiG-21 বা অন্যান্য এয়ারফোর্স যখন অ্যাটাক করতেছে, হি ওয়াজ কমপ্লিটলি। এবং অরোরা আমার ইন্টারভিউতে বলছে যে আমি নিয়াজিকে জিজ্ঞেস করলাম যে হোয়াট ইম্প্যাক্ট ইউ থিঙ্ক দ্য মুক্তি বাহিনী হ্যাড অন, তো সে বলছে আই ডোন্ট থিঙ্ক মাচ, বাট আমাকে ব্লাইন্ড করে ফেলছে। আমি আমার সৈন্য বাংকারে বসে 2 সাইড থেকে ঢুকে যাচ্ছে, ওরা বাংলাদেশের মানুষের থেকে নৌকায় করে নিয়ে যাচ্ছে, রিক্সায় করে নিয়ে যাচ্ছে, তো হোয়াট উইল আই ডু, আমার তো কোনো সাপোর্টই নাই। সো এগুলো এবং আমার মনে হয় যে ইন্দিরা গান্ধী যে সফর, যে ট্রিপ উনি দিয়েছেন টু টেল, বিকজ ইন্ডিয়া হ্যাড আন্ডার প্রেশার, 1 কোটি লোকে খাওয়ানো দাওয়ানো করা, এত অস্ত্র দেওয়া, এক্সপেন্সিভ তো শি অলসো ফেল্ট ইট ভেরি স্ট্রংলি যে উনি মনে করেছেন যে তার এটা করা দরকার। তো ওই সফরে যে, এবং সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধুর কথা বলেছেন যে উনি আটক অবস্থায় আছে, ওনাকে বিভিন্ন রিউমার আছে, তাকে মেরে ফেলতে পারে, ইত্যাদি ইত্যাদি। তো ইন্দিরা গান্ধীর দ্যাট ট্রিপ ওয়াজ ভেরি সাকসেসফুল। সব তো ফিল্ডটা তৈরি হয়ে আছিল, ইন্দিরা যখন গেছে তখন বলছে, তখন লোকেরা অ্যাকসেপ্ট করে নিয়েছে। সো আবার ইউনাইটেড স্টেটসে যেটা মিডিয়া ওয়াজ ইন ফেভার অফ বাংলাদেশ, গভর্নমেন্ট ওয়াজ ফেভার অফ চায়না অ্যান্ড পাকিস্তান, এগুলো তো জিও পলিটিক্সের কারণে হয়েছে। কিন্তু এই দেশের মিডিয়ার কারণে এই জনমত কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছিল ইন ফেভার অফ বাংলাদেশ বা সব জায়গায়। চ্যানেল BBC তো খুব ভালো রোল প্লে করেছে, তারপরে ওদের নিউজ পেপারগুলো করেছে, আমার সব নামগুলো এখন মনে পড়ছে না, বাট এগুলো আমার মনে হয় খুব ইয়ে করেছে। এবং আমার মনে আছে ঠিক 69-এর পর থেকে, 70 ইলেকশনের পর থেকে মার্চের পর্যন্ত প্রচুর জার্নালিস্ট ঢাকাতে ঘোরাঘুরি করতে, এবং কয়েকটা জায়গাতে বঙ্গবন্ধুকে অনেকভাবে জিজ্ঞেস করছে। ইনফ্যাক্ট আমার মনে আছে, বলছে আপনি কি জানেন যে সৈন্য আসতেছে? উনি বলছে আমি জানি সৈন্য আসতেছে, এইটা তাহলে আপনি কেন আলোচনা করতেছেন? এই ধরনের কিছু কঠিন প্রশ্ন কিন্তু ওনার সম্মুখে। এবং 3 দিনের মতো করে ওনার একটা বিশ্বাস ছিল যে, আমার মনে হয়েছে যে উনি ভাবতেও পারেন নাই যে গণহত্যা এইভাবে নামবে। হ্যাঁ, সেই জন্য উনি সে ডেমোক্রেটিক
রাজনীতি করে আসছেন। এই যে অ্যারেস্টের ব্যাপারগুলো থাকে, যে যেমন উনি সবসময় তো অ্যারেস্ট হয়েছে, মানে ও নিয়ে গেছে আবার, কিন্তু ওরা যে এইভাবে জিনিসটা করবে, এইভাবে ম্যাসাকার করবে, এটা তো উনি হয়তো বুঝতে পারেননি। তো মিডিয়ার মানে আমার যেটা মনে হয়েছে যে দেয়ার ওয়াজ এ ফুল একটা পরিবেশ তৈরি হয়ে গেছিল, যে মিডিয়া তার কথা বলতে বলতে আমার একটা জায়গায় নিয়ে গেছিল যে অল ওয়েন্ট ইন ফেভার অফ বাংলাদেশ, এবং ওরা বলে দিয়েছে আর কোনো অল্টারনেটিভ নাই, এটা স্বাধীন হয়ে, এটা স্বাধীন হতে হবে, এটা এই সাংবাদিকদের কথার মধ্যে চলে আসছিল। তার মানে বোঝা যাচ্ছে যে পাকিস্তানিদের নৃশংসতা এবং তাদের রাগঢাক পজিশন এবং এই সাংবাদিকদের অপমান করে বের করে দেওয়ার পরে, এবং তারা, যেমন আপনি ইন্দিরা গান্ধীর কথা বললেন, ইন্দিরা গান্ধী তো নভেম্বর মাসে, যে অক্টোবরের শেষে নভেম্বরে ফ্রান্স গেছে, ব্রিটেন গেছে, আমেরিকা গেছে, বেলজিয়ামও মনে গেছে, জার্মানি গেছে, ইউনাইটেড স্টেটস গেছে। সে সব জায়গায় বলছে যে দেখো, সমাধান কিন্তু ভারতের হাতে নাই, সমাধান হলো পাকিস্তানের হাতে। আর যে সমাধান পাকিস্তান করতে পারে, ওই একমাত্র লোক যার মাধ্যমে এটা সমাধান হতে পারে, তোমরা শেখ মুজিব বঙ্গবন্ধুর সাথে আলোচনা করে সে যা বলবে তাহলেই সব বাঙালি মানবে। কিন্তু তারা তো সেটা করেনি, তারা তাকে মৃত্যুর অর্ডার দিচ্ছে এবং ওয়াশিংটন ডিসি থেকে নিউজ দিচ্ছে, মানে ওয়াশিংটন বলছে যে তোমরা তাকে হত্যা করতে পারবে না। এই সমস্ত কারণের জন্য তো সে বেঁচেও গেল, এবং তাহলে ইনিশিয়েটিভটা তো পাকিস্তানেই নেওয়া উচিত ছিল, তাহলে তো নেয় নাই। না, পাকিস্তান তো নেওয়ার মতো কোনো অবস্থায়, লিডারশিপ তো ছিল না। আরেকটা জিনিস আমি এখানে স্মরণ করা দরকার ছিল, বাঙালি অফিসাররা বিভিন্ন হাই কমিশনে, এম্বাসিতে বাঙালি অফিসাররা রিভোল্ট করেছিল, তারা রিজাইন করেছে এবং তারা ফর্ম করেছে, এবং মানে কলকাতা থেকে আরম্ভ করে সব জায়গাতেই তারা বেরিয়ে এসে বলছে আমরা পাকিস্তান আমাদের প্রেসিডেন্ট গভর্নমেন্টের সঙ্গে থাকবো না, আমরা বাংলাদেশের সমর্থন করি। এইটাও কিন্তু একটা পাবলিসিটি পেয়েছে, যে বাঙালি অফিসাররা কোনো নিশ্চয়ই কারণ আছে তারা কেন রিপোর্ট করবে, কেন বেরিয়ে যাবে এর থেকে। বাই দেন অ্যাকচুয়ালি সবাই দেখেও ফেলেছে, মানে তখন হয়তো মোবাইল ছিল না, ফোন ছিল না, কিন্তু যথেষ্ট ফিল্মের মিডিয়ার এটা কাভারেজটা খুবই ভালো ছিল, এবং সাংবাদিকরা বিভিন্ন বর্ডারে ঘুরে ঘুরে ঢুকতে পারে নাই, ভিতরে ঢুকতে না, বাইরে থেকে বর্ডার থেকে যথেষ্ট জিনিসপত্র পেয়েছে। এবং আমাদের মুক্তিবাহিনীর মধ্যে থেকে আমার এক ফ্রেন্ড আছে ইশাক, খুব ভালো একটা ওই যে ইয়ে ছিল, উনি 2 নম্বর সেক্টরে ছিল ওই ছেলে, ওই খুব ভালো ইন্টারভিউ দিয়েছে তখন রিগার্ডিং, ওই ইংলিশ মিডিয়ামে পড়া ছেলে তো, এরা কয়েকজন এরা ভালো বলেছে, অ্যান্ড দিস কাভার্ড ওয়েল। এটা বিভিন্ন টেলিভিশনে, বিভিন্ন মিডিয়াতে দেখিয়ে একটা জনমত তৈরি হয়েছিল তখন। যাই হোক, তাহলে আমরা দেখলাম যে আমাদের মুক্তিযুদ্ধে খালি অস্ত্রই নাই, বহির্বিশ্ব থেকেও আমরা নানা ধরনের সমর্থন পেয়েছিলাম, সেটাও এবং ন্যায়ের পক্ষে সমর্থন ছিল। এবং মানে আমাদের যেটা হচ্ছে কি, আমাদের ধরেন কতগুলো জিনিস, একটা হচ্ছে যে একটা বিশাল বন্যায়, মানে ওই ইনফ্যাক্ট একটু উল্লেখ করি, ওখানে আমি ক্যাম্পেইন করতে গিয়েছিলাম, আমার ফুপা হাদি তালুকদার, উনি ইলেকশন দাঁড়িয়েছিলেন, আমি আর ওনারই ছেলে রুমি, আমরা এক ব্যাচের, আমরা প্রায় 25 দিন নৌকায় ছিলাম। এবং 12ই নভেম্বর আমাদের সাথে আমরা 2টা নৌকাতে ছিলাম, আমরা যে ইয়েতে উঠেছিলাম ওই সময়, ওই যে কি বলে সাইক্লোন সেন্টারে 19 জন আমরা আত্মীয় বে অফ বেঙ্গলে ভেসে গেছে, ওরা স্পিড বোটে ছিল ওই ক্যাম্পেইনের সময়। কিন্তু ওই ক্যাম্পেইনটা ছিল ইলেকশনের জন্য আব্দুল তালুকদার সাহেব ছিলেন আমার ফুফাতো, উনি ওনার সাথে আমি ক্যাম্পেইনে গেছিলাম। আর এখানে একটা দৃশ্যর কথা বলি, একবার একটা বেশ বড়ই নদী, ওই নদীর মধ্যে একটা লঞ্চ, স্টিমারের মতো, স্টিমার ছিল না, লঞ্চ, বড় লঞ্চ ছিল, ওটার মধ্যে বঙ্গবন্ধু যাচ্ছিলেন, বুঝছেন। তো আমরা গেছি, দুই পাশে 25 থেকে 30 হাজার নৌকা, আপনি ইচ্ছা করলে নদীর মধ্যে এই পার থেকে হেঁটে চলে যেতে পারবেন, সমস্ত নৌকা, একটা দৃশ্য, মানে ভিডিও থাকলে খুব ভালো হতো, যে আপনি মানে হাজার হাজার নৌকার মধ্যে একসাথে জয় বাংলা বলছে, ইলেকশনের স্লোগান দিচ্ছে, যাচ্ছে আস্তে আস্তে করে, মানে মানে পপুলারিটি চরম অবস্থায় ছিল, মিডিয়া সাপোর্টটা বাঙালির, উনি খুবই ভালোভাবে পেয়েছেন, এবং সেই হাজার হাজার লোক নৌকার মধ্যে এইসব দৃশ্য মানে ভোলার না আর কি। আর আমি যে ছিলাম, আমরা যে নৌকায় ক্যাম্পেইনটা করেছি, কিন্তু ওই বন্যাটা, মানে সাইক্লোনটা
যখন 10 নম্বর দিয়ে দেয় তখন আমরা এক জায়গায় গেলাম, ওখানে কিছু মগ চরের মধ্যে ইয়েতে দক্ষিণে, তো 10 মিনিট দক্ষিণে। তো আমরা মগরা বললো আপনি থাকেন না এখানে, সমুদ্রে ডাক দিয়েছে, আপনারা ইয়েতে যান, শেল্টারে যান। একটা শেল্টারের ক্যাপাসিটি খুব জোর ম্যাক্সিমাম 100 লোক হতে পারে, 3-4 হাজার লোক ছিল ওটার মধ্যে। এবং যারা ছিল তারা ওই জায়গায় আমাদের ওয়াবদার ভেঙে পানি ঢুকে সবাইকে ভাষায় নিয়ে গেছে। বাট স্টিল দ্য স্পিরিট অফ ছিল যে এবং এই বন্যাটার পর, এই সাইক্লোনের পরে মানুষের মন আরো এটা একটা বিরাট ইম্প্যাক্ট ছিল। তার এইটা না হলে তো মানে নির্বাচন তো 7ই ডিসেম্বর হয়েছে 70-এ, তার আগে হওয়ার কথা ছিল, কিন্তু এই সাইক্লোনের কারণে ইলেকশনটা পিছিয়ে পড়ে হয়েছে। হয়তো এর আগে 25 মার্চের আগে আমরা আরেকটা 25 মার্চ পেতাম, তার আগে আসতে ঘটনা হতে। আমি সবসময় চিন্তা করি যে মানে দেখেন একটা গভর্নমেন্ট কিসের, একটা তো ধর্মের কথা বলে, ধর্ম বায়াসনেস ছিল। এবং এই যে 14 তারিখে যে কিলিংটা করলো, তখন হ্যাঁ আপনার এই আর্মিরা রীতিমতো ক্যান্টনমেন্ট চলে গেছে তখন, বিকজ অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে সারেন্ডার হতে যাচ্ছে, অ্যাটলিস্ট সিজফায়ার হতে যাচ্ছে মনে করে, তারা বলছে তো উইথড্র করো মানে এবং শুধু তাই না, 16 তারিখে সিগনেচার করার পর জেনারেলরা আমাকে জেনারেল বলছেন যে আমি মাইকে বারে অ্যানাউন্স করছি যে তোমরা ওয়েপেন্স জমা দিও না, পাকিস্তান আর্মিকে বলছে পার্সোনাল ওয়েপেন্স ধরে রাখো তাদের নিরাপত্তার জন্য পরের দিন সকালে 9টা পর্যন্ত। তো সেই দিন ওরা সবাই চলে গেছে, হার্ডলি এনি সোলজার অন দ্য স্ট্রিট, অথচ খুনগুলো হয়ে গেল, সিস্টেম্যাটিক ভাবে খুনগুলো করে ফেললো। তো এইগুলো তো আমাদের হয়েছে কি, আমার মনে উই নিড টু রিমেম্বার দিস মে হ্যাপেন এগেন। এবং এটা মূর্খতা, অশিক্ষতা, ধর্মান্ধতার থেকে হতেই পারে। আপনি যদি মানুষকে এডুকেট করতে না পারেন, মানুষকে বুঝাতে না পারেন, তাহলে তো এগুলো ধর্মান্ধতা। আরেকটা হলো যে তথ্যের মানে সঠিক তথ্যের অভাবে মানুষ। আর আমি যেটা বললাম যে এই যে আইয়ুব খানের সময় থেকে, এই যে 58 থেকে যে মার্শাল ল যাওয়ার পর থেকে যে কনফিউশন, যে আপনি রবীন্দ্রসঙ্গীত লেখেন, হিন্দুত্বটা কেন পড়বেন, বা আপনি মুসলমান, আপনি বাঙালি না, আপনি শাড়ি কেন পরবেন, টিপ দেয় হিন্দুরা, আলপনা কেন, এই যে মনিম খান গভর্নমেন্ট যে এই যে শুরু করে দিল না, তাতে কিন্তু সাধারণ মানুষ অনেক কনফিউশন, ইনফ্যাক্ট সারা জীবনে এখনো পড়বে। আপনি বলেন একটা কথা, মানুষকে বুঝতে পারেন যে অ্যাকচুয়ালি এটা ল্যাক অফ এডুকেশন, ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং, ল্যাক অফ ম্যাচুরিটি বলেন, সেটা আমাদের লিডারদের উচিত এগুলো অনেক আগে থেকে উচিত ছিল এগুলো ব্যাখ্যা করা। আমি শেখ কামাল আমার ফ্রেন্ড, আর শেখ কামালে গুলি লাগছে, আমি দেখতে গেছি ইয়েতে, ওই যে কি বলে ওটাকে, ওই যে হাসপাতালে, না ও প্রথমে ছিল মেডিকেল কলেজে, মেডিকেলে আমি ওর সাথে কথাবার্তা বললাম, মানে আমার মাও ছিল। তারপরে কিন্তু আমি হোসেন আমু ভাইকে, আমি তো বরিশালে খুব পরিচিত, আমি ভাইকে বললাম আপনি এটা বলেন না কেন, এই যে জিনিসগুলোকে তোমরা বলো, তোমার ফ্রেন্ড। এখন এগুলো তো ছোটখাটো জিনিস হতে পারে, this needs to be explained to the public, যে ভাই you have to understand। আমাদের মুক্তিযুদ্ধে খালি দেশবাসী না, বিদেশের আন্তর্জাতিক গণমাধ্যম তারা বিরাট ভূমিকা পালন করেছে। তারা যেটা সত্যিকার দেখেছে যে এখানে ম্যাসিভ গণহত্যা হচ্ছে, তা একজন বিবেকবান মানুষ তো, বা বিবেকবান কোনো জাতি বা রাজনীতি অন্য জিনিস, কিন্তু বিবেকের কাছে তো মানুষ। সেই জন্য আমার মনে হয় যে আমাদের স্বাধীনতা যুদ্ধে বিদেশি সংবাদপত্রের ভূমিকাও অনেক ছিল, আর দেশকে সংগঠিত করার জন্য তো স্থানীয় পত্রিকা ছিল করেছে না তখন তো ধরেন। তারপরে ওই যে আকাশবাণী কলকাতা থেকে যেসব প্রোগ্রামগুলো হয়েছে, ওগুলো তো ভূমিকা রেখেছে ইন্টারনালি, কিন্তু যে নির্বাচিত হওয়ার পরে তাকে ক্ষমতা দেওয়া হবে না, এটাই কিন্তু আপনার বিরাট একটা ব্যাপার, মানে ফর ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এটা তো চরম আনডেমোক্রেটিক একটা কথা। তো তারপর থেকেই কিন্তু তারপরে সাংবাদিকদের নিয়ে ওরা ছিনিমিনি খেলেছে বিভিন্ন সময়, সেগুলো তাদেরকে অনেক প্রচারিত করেছে বলবো। ফুয়াদ ভাই, এখন আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু কি বলবেন? নতুন যে এখন আপনি এখন তো অনেক পুরনো অনেক কিছু দেখেছেন এবং সেটারই ধারাবাহিকতা বহন করে এখন আবার একটা নতুন পরিবর্তন দেখলেন বাংলাদেশে, তো এখন আপনি মনে হয় এটার সম্পর্কে আপনার কোনো এটা সম্পর্কে আমি তো বলি, তো আমার যেটা মনে হয়, এটা সবাই বলবে, দেশ স্বাধীন একবারই হয়, বারে তো দেশ স্বাধীন হয় না। তবে কথা হচ্ছে যে, এবং সরকারের পতন ঘটাবার জন্য যে আন্দোলনটা হয়েছে, তখন তো আমি ঢাকাতেই ছিলাম, এবং আমি ঢাকাতে আমার সাংবাদিকদের সাথে কাজ করেছি, দেখেছি পুরো জিনিসটা আমার চোখের সামনে ঘটেছে আর কি, আন্দোলনটা ঘটেছে, কিভাবে টার্ন নিল এক দফায়, এগুলো তো দেখেছি। এবং এটা
এটা একটা একটা ইনডেপথ প্ল্যানিং এর রেজাল্ট হয়েছে এটা আর কি। এবং হয়তো সরকারকে আরো সতর্ক হওয়া উচিত ছিল, বোঝা উচিত ছিল ছাত্রদের দাবিটা কি। সেই দাবিটা তো আর ছাত্রদের দাবিতে থাকলো না, বৈষম্য থাকলো না। সুতরাং এখন আমার যেটা মনে হয় যে আগামী দিনে বাংলাদেশের জন্য, বাংলাদেশে তো মানুষ তো আর সব গায়েব হয়ে যাবে না, দেশেই থাকবে, তাদেরকে ফেস করতে হবে। এবং রাজনৈতিক পটভূমি যেটা দাঁড়িয়েছে এখন, যে জামাতে ইসলাম আছে, বিএনপি আছে, বিএনপি লিডারশিপের একটা ইস্যু বারে বারে উঠে আসে যে উইক লিডারশিপ হয়েছে, জামাতে ইসলাম প্ল্যানিং ভালো এগুলো বলছে। কিন্তু মানুষ কিনা, আমি একটা কথা বলি যেটা হচ্ছে একে তো বাঙালি, এবং মানুষ কিন্তু ইতিহাস থেকে বিচ্ছিন্ন না, তারা কিন্তু খুব ভালো করেই জানে। এবং যখন একটা মানুষ কিছু বলে যে আমাকে ভোট দিলে আপনি বেহেশতে যাবেন, এ কথা যেটা বলে, হয়তো কিছু লোক কনভিন্স হবে কিন্তু বেশিরভাগ লোক কনভিন্স হবে না। সুতরাং আপনি যে আমি যে একটা কথা খালি বলতেই থাকবো আর লোকে যে এটা মেনে নিবে, আগেও তো মানেনি, এবং সেই জন্য বাঙালিরা শেষ পর্যন্ত অস্ত্র ধরলো, যুদ্ধও করলো। সুতরাং আপনি যা বলবেন তাই সত্য হবে। ডক্টর ইউনূসের যে লিডারশিপ, এই লিডারশিপ তো পরিষ্কার হয়ে গেছে সবার কাছে। হি ইজ নট এ পলিটিশিয়ান, হি ইজ এ এনজিও পার্সন। এনজিও পার্সন যখন এনজিও লোকজনকে নিয়ে কাজ শুরু করেছে, এটা কতটুকু সাকসেসফুল হয়েছে। সুতরাং আমার যেটা মনে হয় আগামীতে যে ইলেকশন ডিক্লেয়ার করেছে, ইলেকশন একটা ইস্যু হবে, এবং ইলেকশনের সময় হ্যাঁ প্ল্যানিং হয়তো কয়েকটা পার্টি, দু একটা পার্টি প্ল্যানিং ভালো প্ল্যানিং করবে। তো আমরা তো এইটা অবজার্ভ করবো, দেখবো কোথায় যায় আর কি। এবং আমার মনে হয় যে মানুষকে আন্ডার এস্টিমেট করা, মানুষকে ভুল মনে করা যে মানুষটি বুঝতে পারছে না, এগুলো করলে ভুল হবে। এবং বাঙালি আবার হয়তো তার মানে তাদের যে আকাঙ্ক্ষা, যে জন্য বাংলাদেশ করে, সেটাও তো ফিরে পাবে। কিন্তু এই 7-5 বুঝালে কিন্তু মানুষকে কোনো সময় কিছু বুঝাতে পারবেন না। মানে বিভিন্ন মতপথ যেই থাকে, যদি কর্মসূচি এসে যায় ঠিক মতো, কর্মসূচি আসে না, কর্মসূচি শুনেন, কর্মসূচি বিভিন্ন সময় দেয়া হয়েছে, বাস্তবায়িত হয় নাই। হ্যাঁ, কর্মসূচি দিতে আমরা এগ্রিমেন্ট সাইন করতে খুব পারি, কিন্তু ইমপ্লিমেন্ট হয় না। এই ক্ষেত্রেও যেটা হয়েছে যে ইলেকশনটা একটা ইস্যু, ইলেকশনের পরেও কিন্তু গেম তো এখানে শেষ হয়ে যাবে না। ইলেকশনের পরেও হয়তো চলবে, যে আসলে মানুষ খুঁজবে, সত্যকে বের করার চেষ্টা করবে, এবং তাই হবে কিন্তু বাংলাদেশে। যাক, প্রিয় দর্শক, আমরা অনেক কিছু জানতে পারলাম আমাদের শ্রদ্ধেয় ফুয়াদ চৌধুরীর কাছ থেকে। উনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি এসবকে প্রত্যক্ষ করে এসছেন, এবং 1967, 66, 65, তার আগে 58 আইয়ুব শাসন, সবই উনি দেখেছেন, জেনেছেন, বুঝেছেন। তো তার আলোকে ওনার পরিশেষের যে মন্তব্য, সত্যি সেটা আমার কাছে মনে হয় একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে মানুষকে বিভ্রান্ত করা যাবে না, মানুষ এটা কোনো কিছু ভুলেও যায় না, মানুষ তার সত্যটা কীভাবে খুঁজে বার করবে, প্রয়োজনে তারা আবার এই জন্য হয়তো আবার নতুন করে নতুন এক আন্দোলন বা নতুন এক পরিস্থিতির মুখোমুখি হবে। ধন্যবাদ আমাদের ফুয়াদ ভাই যে আমাদের এখানে আসার জন্য। আর খুবই ভালো লাগছে যে খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য আপনি আমাদেরকে দিয়েছেন।